গত পর্বে আমরা দেখেছিলাম লিথান একজন সিরিয়াল কিলার হয়ে উঠেছে আর তাকে সাহায্য করছে হিরো। ডিটেকটিভ জংয়ের কাছে ওয়ারেন্ট বা পর্যাপ্ত তথ্য প্রমাণ ছিল না, এরপরেও সে হিরোকে সন্দেহ করে তাকে মারধর করে। এই কারণে তাকে এবং তার বসকে সাসপেন্ড করে দেওয়া হয়। অপরদিকে সংচং নামের এক লোক লিথানকে খুঁজে বেড়াচ্ছিল, তাই হিরো লিথানের জন্য ডুপ্লিকেট আইডি কার্ড তৈরি করে। আর লিথান এই নতুন আইডি কার্ড নিয়ে বুসান শহরে চলে যায় এবং এক সুপার শপে জব শুরু করে। সেই সুপার শপের কাউন্টারে জব করত চুই নামের এই মেয়েটি। দেখা যায় কিছু কাস্টমার চুইয়ের দিকে এমন ভাবে তাকাতো যেন তারা এর আগেও চুইকে দেখেছে, আর এই বিষয়টা চুইয়ের কাছে খুবই অসহ্য মনে হতো। তাই সে কাউন্টার ছেড়ে শপের ভেতরে কাজ করত, কিন্তু শপের মালিক চাইতো সে যেন শুধু কাউন্টার সামলায়। সে সবসময় তার অতীতের একটা বাজে ঘটনা নিয়ে টেনশনে থাকতো, আর তা হচ্ছে তার বয়ফ্রেন্ড দুষ্টুমির ছলে তার একটা গোপন ভিডিও তৈরি করেছিল আর সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। এই ঘটনার পর থেকে সে প্রচন্ড ডিপ্রেসড হয়ে যায়। এরপর তার শহর ছেড়ে বুসান শহরে চলে আসে। তার গোপন ভিডিওটা যারা দেখেছিল তারাই চুইয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতো। এসবে বিরক্ত হয়ে সে তার আইডি কার্ডের নামটাও পরিবর্তন করেছিল, এমনকি তার নাকে সার্জারি করেছিল যেন কেউ তাকে চিনতে না পারে। কিন্তু এতেও কোনো লাভ হয় না। একজন লোক তার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। এতে বিরক্ত হয়ে সেই লোকটাকে গিয়ে জিজ্ঞেস করে, বলে আপনিও আমার ভিডিওটা অনলাইনে দেখেছেন তাই না? এই জন্যই আমার দিকে এইভাবে তাকিয়েছিলেন। কিন্তু লোকটা বলে, আমার নাম সাংমিন আর তোমার নাম হয়তো চই। আমরা একসাথে সিওলের এক এলিমেন্টারি স্কুলে পড়েছিলাম। এই শুনে চই বুঝতে পারে সাংমিন হলো তার ছোটবেলার বন্ধু। এরপর সাংমিন বলে, তোমার ভিডিওটা আমি দেখিনি আর এই বিষয়ে আমি কিছুই জানি না, তবে এখন শুনে খুবই কষ্ট হচ্ছে। সে আরো বলে, তুমি আগের চেয়ে বেশ সুন্দর হয়ে গিয়েছো। চই বলে, ভিডিওটা ভাইরাল হওয়ার পরে সবাই অদ্ভুতভাবে তাকিয়ে থাকতো আর উপায় না পেয়ে নাকের সার্জারি করিয়েছিলাম। এরপর সে চইকে এগিয়ে দেওয়ার জন্য তার বাড়ি পর্যন্ত আসে। যাওয়ার আগে তার ফোন নাম্বার চায়। চই জানায় ওই ঘটনার পর থেকে সে আর কাউকে বিশ্বাস করে না। এই বলে সে চলে যায়। এরপর দিন তাদের শপে এক মহিলা এসে ঝগড়া শুরু করে। মহিলাটি জানায় কয়েকদিন আগে সে কিছু প্রোডাক্ট কিনেছিল আর মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে সেগুলো ব্যবহার করেনি। এখন তার পরিবর্তে সে টাকা ফেরত চায়। কিন্তু চই বলে, আপনার কোনো হিস্টোরি আমাদের কম্পিউটারে নেই, তাই এই প্রোডাক্টগুলো রিটার্ন নেওয়া সম্ভব নয়। তখন শপের মালিক এসে তাকে টাকা ফেরত দেয়, এমনকি তাকে উপহারও দেওয়া হয়। এরপর সে গাড়ির কাছে এসে দেখে গ্লাসের উপর সিগারেট নেবানো হয়েছে আর পাশে দাঁড়িয়ে লিথান ধূমপান করছিল। এই দেখে সে লিথানকে গালমন্দ করে বলে, আমার গাড়ির সামনে ক্যামেরা লাগানো আছে, এখনই পুলিশে ফোন করে তোমার নামে কমপ্লেন করব। লিথান বলে, শপের বাহিরে মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্টগুলো রাখা ছিল, এখান থেকে চুরি করে তার বিনিময়ে টাকা এনেছো। এই চুরির দৃশ্যটাও তোমার ক্যামেরায় রেকর্ড হয়ে আছে। এই শুনে সে পালিয়ে যায় আর এসব দূর থেকে চই দেখছিল। অপরদিকে রিটায়ার্ড অফিসার পার্ক এবং জংয়ের সহকারী ইয়ং জংয়ের সাথে দেখা করতে আসে। তখন ইয়ং একজন প্রফেসরের মার্ডার কেস সম্পর্কে বলে। সে জানায় এই কেসটাতেও কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। দেখা যায় সেই প্রফেসর এক স্টুডেন্টকে প্রেগনেন্ট করে দিয়েছিল আর তাকে বলে অ্যাবর্শন করিয়ে নিতে। মেয়েটি মানা করলে সে তাকে মেরে মাটিতে পুঁতে রাখে। এরপর হিরো আর লিথানের লিস্টে সেই প্রফেসর চলে আসে আর লিথান তাকেও মার্ডার করে। ওইদিকে ইয়ং বলে, প্রফেসরের কেসটা স্টাডি করতে গিয়ে জানতে পারি মার্ডার হওয়ার কিছুক্ষণ পর লিথান এই শহর ছেড়ে বুসান চলে যায়। এরপর জং তাকে রিসেন্টলি হওয়া বুসান শহরের 2টা মার্ডার কেস সম্পর্কে বলে। এই কেসগুলোতেও কোনো তথ্য প্রমাণ বা মার্ডারারকে খুঁজে পাওয়া যায়নি, অর্থাৎ ধরে নেওয়া যায় এই কেসগুলোর সাথেও লিথান জড়িত আর বর্তমানে সে হয়তো বুসান শহরেই আছে। আর এই সবকিছুর সমাধান পেতে হলে লিথানকে ধরতে হবে। এরপর তারা লিথানের পরিবারের কাছে আসে। তাদেরকে ট্রেন স্টেশনের ছবিটা দেখিয়ে বলে লিথান কানাডায় যায়নি, বরং সে পালিয়ে আছে বুসান শহরে। সে কয়েকটা মার্ডার কেসের সাথে জড়িত, কিন্তু আমাদের কাছে কোনো তথ্য প্রমাণ না থাকায় আপনাদের সাহায্য লাগবে। আর তা হলো থানায় এসে লিথানের নামে একটা রিপোর্ট করবেন। সেখানে লিখবেন লিথানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই রিপোর্টের সাহায্যে তাকে খুঁজতে আমরা বুসান শহর যেতে পারবো। লিথানের মা বলে, আমার ছেলে কখনোই মার্ডার করতে পারে না। কিন্তু লিথানের বোন বলে, আমরা আলোচনা করে আপনাদেরকে জানাবো। ওইদিকে হিরোকে দেখা যায় ডেন্টিস্টের কাছে আসে দাঁতের চিকিৎসা করাতে। এরপর দিন লিথানের মা এবং বোন থানায় এসে লিথানকে খুঁজে বের করার মিসিং রিপোর্ট করে। আর এই রিপোর্ট নিয়ে জং এবং ইয়ং বুসান শহরে চলে আসে। সেখানের ডিটেকটিভরা তাদেরকে সাহায্য করতে রাজি হয়, অর্থাৎ লিথানকে খুঁজে না পাওয়া পর্যন্ত তারা এই শহরেই থাকবে। অপরদিকে চইকে সাংমিন কল করে বলে আজকেই দেখা করতে হবে। এরপর সে দেখা করতে চলে আসে। প্রথমে সাংমিনকে জিজ্ঞেস করে, আমার নাম্বার তুমি কোথায় পেলে? সাংমিন বলে, বহু কষ্টে ম্যানেজ করেছি। সে আরো জানায় তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছে আর এতে সে প্রচন্ড ভেঙে পড়েছে। সে চইকে বলে, তুমি খুব সাহসী, এত কিছু ঘটে যাওয়ার পরেও তুমি ভেঙে পড়োনি, তাই আমাকে শেখাও যে একবার ভেঙে পড়লে আবার কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। আর এই কথায় চই খুব ইমোশনাল হয়ে যায় আর এরপর চই তার সাথে রিলেশনে জড়িয়ে পড়ে।
এর বেশ কিছুদিন পর সাংমিনকে দেখা যায় তার আগের গার্লফ্রেন্ডের সাথে, অর্থাৎ তার ব্রেকআপ হয়নি। চুইকে সে মিথ্যে বলেছিল। সে তার গার্লফ্রেন্ডকে বলে অফিসের কাজে কয়েকদিনের জন্য তাকে বুসান শহরে যেতে হবে, অথচ সে বুসান আসে শুধুমাত্র চুইয়ের সাথে সময় কাটাতে। আর এই বিষয়টা লিথান লক্ষ্য করে। রাতের বেলা সাংমিন যখন চুইয়ের সাথে ছিল তখন তার গার্লফ্রেন্ড টেক্সট করলে বিষয়টা সে এড়িয়ে যায়, কিন্তু চুই বুঝতে পেরে তার ফোন চেক করে আর জানতে পারে তার ব্রেকআপ হওয়ার বিষয়টা ছিল সম্পূর্ণ মিথ্যে। এতে চুই প্রচন্ড রেগে যায় আর বলে সবকিছু সত্যি করে বলো। তখন সাংমিন বলতে শুরু করে। সে বলে তোমার ভিডিওটা আমিও দেখেছিলাম, ভিডিওটা দেখে তোমার প্রতি আকর্ষণ তৈরি হয় আর সেদিন তোমার কাছে ফোন নম্বর চেয়েছিলাম কিন্তু তুমি মানা করে চলে গিয়েছিলে। এরপর তোমার বাসার ময়লার ঝুড়িতে অনলাইন থেকে অর্ডার করা একটা প্যাকেট দেখতে পাই, সেখানেই তোমার ফোন নম্বর ছিল। তোমার সাথে শুধু টাইম পাস করতে চেয়েছি, এর বেশি কিছু নয়। এই নিয়ে তাদের ঝগড়া শুরু হয় আর এক পর্যায়ে সাংমিন তাকে গলা টিপে মেরে ফেলে। তারপর সে চিন্তা করতে থাকে যে এখন সে কি করবে। এরপর দিন টিভিতে দেখানো হয় চুই নামের এক সুপার শপের স্টাফ তার নিজের ঘরে আগুন লেগে মারা গিয়েছে। জং আর ইয়ং এই নিউজটা দেখে অফিসে চলে যায়। অফিসাররা জানায় এটা কোনো মার্ডার হতে পারে না, মেয়েটা হয়তো ইলেকট্রিক চুলা বন্ধ করতে ভুলে গিয়েছিল। জং বলে এটা মার্ডার কেস হতে পারে, আপনাদের উচিত ইনভেস্টিগেশন শুরু করা। এরপর চুইয়ের এক প্রতিবেশী আরেকজনকে বলে তাকে নিশ্চয়ই মার্ডার করা হয়েছে। পাশের ঘরের লোকজন সারা রাত ঝগড়ার শব্দ শুনতে পেয়েছে। তাদের এই কথাবার্তা শুনতে পায় সংচং নামের সেই লোকটা। সে বলে পুলিশ আপনাদের চেয়েও বোকা, এই কেসের কোনো সমাধান দিতে পারবে না। ওইদিকে লিথানের এক সহকর্মী জানায় চুই নামের সেই নতুন মেয়েটা আগুন লেগে মারা গিয়েছে। তখনই লিথান লক্ষ্য করে একজন লোক তাকে ফলো করছে। তাই সে যখন শপ থেকে বেরিয়ে যাবে তখনই জং তাদের শপে চলে আসে। শপে ঢুকতেই সে লিথানকে দেখতে পায়। লিথান তাকে দেখে শপের পেছনের দরজার দিকে চলে যায়, সেখানে আগে থেকেই সংচন লুকিয়েছিল। সে কাছে আসতেই লিথানের ঘাড়ে ব্যথা শুরু হয়। সে লিথানকে বলে অনেকগুলো মার্ডার করেছো, এখন চলো তোমার সাথে জরুরি কথা আছে। তখনই দরজা খোলার শব্দ শুনে লিথান পালিয়ে যায়। জং এসে দেখে সেখানে কেউ নেই। এরপর ইয়ং জংকে জানায় কেউ একজন এখানকার সিসিটিভির হার্ড ডিস্ক চুরি করে নিয়েছে। এই শুনে জং শপের মালিককে লিথানের ছবি দেখায়। শপের মালিক জানায় ছেলেটা আমাদের এখানে জব করে। তাই জং লিথানের বাসার অ্যাড্রেস চেয়ে নেয়। দেখা যায় সিসিটিভি হার্ড ডিস্ক সংচন চুরি করে এনেছে। আর একটা ফুটেজে সে দেখতে পায় চুইয়ের মার্ডারের দিন সাংমিন চুইয়ের সাথে দেখা করতে শপের বাহিরে এসেছিল। এই দেখে সে সাংমিনের বাড়ি চলে আসে। সে নিজেকে পুলিশের পরিচয় দিয়ে তাকে চুইয়ের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করে। সাংমিন জানায় চুইয়ের মৃত্যুর ব্যাপারে সে কিছুই জানে না। এই শুনে সংচন বেশ অবাক হয়। সে বলে ওই দিন তুমি চুইয়ের সাথে দেখা করেছিলে আর রাতের বেলা তোমাদের ঝগড়াও হয়েছে। ঝগড়ার এক পর্যায়ে তার মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলেছ। সাংমিন বলে মাথায় বাড়ি দিয়ে মারেনি। এই শুনে সংচন তাকে মারধর করে বেঁধে ফেলে। সাংমিন তার অপরাধ স্বীকার করে নেয়। সংচন বলে মুখের কথা বিশ্বাস করি না, কাগজে লিখে দাও। এরপর তাকে মেরে ফেলে আর যাওয়ার সময় চুলাটা অন করে রেখে যায়। ওইদিকে লিথান হিরোকে ফোন করে বলে জং এবং আরেকজন লোক আমার পিছু করেছে, তাই আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি। হিরো বলে কয়েকদিনের জন্য পালিয়ে থাকো, আমি দেখছি কি করা যায়। অন্যদিকে জং বুসানের এক অফিসারকে নিয়ে লিথানের বাড়ির দিকে রওনা হয়, কিন্তু ঘরের দরজা বাহির থেকে লক করা ছিল। বাড়ির মালিককে ফোন করে বলে তারা লিথানের ঘরে ঢুকতে চায়, এক্সট্রা চাবিটা তাদেরকে দিতে হবে। মালিক জানায় আজকে সকালেই এক্সট্রা চাবিগুলো চুরি হয়ে গিয়েছে, তাই তারা দরজা ভেঙে ভিতরে ঢুকে। দেখা যায় পুরো ঘরে ফায়ার এক্সটিংগুইশারের ফোম ছড়ানো হয়েছে। এদিকে অন্য আরেক অফিসারের সাথে ইয়ং আসে সাংমিনের বাড়িতে। তখন সংচন তাদের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু দুজনের একজনও তাকে চেনে না। অনেকক্ষণ যাবৎ ঘরে নক করতে থাকে। তখন ইয়ং কান পেতে শুনতে পায় ভেতরে কিছু একটা শব্দ শোনা যাচ্ছে। শব্দটা আসছিল সংচনের অন করে রাখা উত্তপ্ত চুলা থেকে। এর কিছুক্ষণের মধ্যেই সেই চুলা থেকে এক বিশাল বিস্ফোরণ হয়। এরপর হসপিটাল থেকে ইয়ং জংকে ফোন করে বলে সাংমিনের বাড়িতে সেই লোকটাকে দেখেছিলাম যাকে আপনি বহু বছর ধরে খুঁজছেন। হঠাৎ করে দেখার কারণে তখন তাকে চিনতে পারিনি। ওইদিকে থানায় একটা ছেলেকে ধরে আনা হয়। ছেলেটা জানায় তার এক বন্ধুর সাথে দেখা করার জন্য সে ওই বিল্ডিংয়ে যায়। লিফটে উঠতেই লিথানের সাথে দেখা হয়। লিথানের চেহারা দেখে তার মেজাজ খারাপ হয়ে যায়, তাই বিল্ডিং এর ম্যানেজারের অফিস থেকে চাবি চুরি করে আর লিথানের ঘরে ঢুকে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে পুরো ঘর নষ্ট করে ফেলে। অফিসার বলে তার চেহারা পছন্দ হয়নি, তাই ঘরটা নষ্ট করে দিবে। ছেলেটা বলে ফায়ার এক্সটিংগুইশার নিয়ে একটু খেলা করেছিলাম, এই জন্যই আমার চেহারার এই অবস্থা করে দিলেন। এরপর দেখা যায় সংচনের বা হাতের অবস্থা খুবই নাজেহাল। সে হাতের ড্রেসিং করে আর বলে এই পৃথিবীটা নোংরা কীটপতঙ্গে ভরা, কিন্তু কেউ সেগুলো পরিষ্কার করে না, তাই সেই দায়িত্ব আমি নিজের হাতে তুলে নিয়েছি। এরপর লিথানকে দেখানো হয়। সে বলে এই অদ্ভুত ক্ষমতা আমি আর চাই না। মনে হয় পুরো পৃথিবীর সবাই অপরাধী, জীবনটা খুবই অগোছালো হয়ে পড়েছে, জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য হারিয়ে যাচ্ছে। এরপর ইন্সপেক্টর ইয়ংকে দেখা যায় হসপিটাল থেকে
বেরিয়ে যাচ্ছে। ওইদিকে হিরো ঘরে ঢুকে দেখে সংচন তার রুমে বসে আছে। হিরো বলে, আপনাকে আমি কোনো সাহায্য করতে পারবো না, আপনি একজন বাজে লোক। এই শুনে সংচন তাকে একটু মারধর করে বলে, লিথান ছেলেটার সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু সে আমাকে দেখে পালিয়ে গিয়েছে। ছেলেটাকে আমার দরকার, তার সাথে মিটিং ফিক্স করে দাও। যাওয়ার আগে সে একটা বই নিয়ে যায়। হিরো বলে এটা লিথানের বই, কিন্তু সে কোনো উত্তর না দিয়েই চলে যাচ্ছিল। আর হিরো পেছন থেকে তাকে আক্রমণ করতে যাবে, উল্টো সংচন হিরোকে মেরে বেরিয়ে যায়। তখন ইয়ং চলে আসে হিরোর বাড়িতে। উপরে উঠতেই সংচনের সাথে দেখা হয়ে যায় আর তারা মারপিট শুরু করে। সংচন তাকে মেরে 4 তলা থেকে নিচে ফেলে দেয়। এতে তার অবস্থা খুবই গুরুতর হয়ে যায়। পুলিশ হিরোকে ধরে থানায় নিয়ে আসে। হিরো বলে, এই সব কিছুর জন্য দায়ী হলো সংচন, আমি জানতাম না সে কোরিয়াতে ফিরে এসেছে। এই বলে সে সংচনের কিছু মার্ডার কেসের রিপোর্ট জংকে দেখায় আর বলে বুসানের সেই ব্লাস্টের পেছনেও সংচনের হাত রয়েছে। এসব শুনে জং রেগে গিয়ে বলে, এর আগেও তোমাকে ধরে আনা হয়েছিল, তখন এই বিষয়ে কিছুই বলনি, আর লিথানকেও লুকিয়ে রেখেছ। হিরো বলে, লিথান সংচনের চেয়ে অনেক আলাদা, আর আপনার এখনই সময় সংচনকে ধরে প্রতিশোধ নেয়ার। এই শুনে জং তাকে বেরিয়ে যেতে বলে। জংয়ের এই সিদ্ধান্তে তার সহকারী অফিসার রেগে যায়। সে বলে, তোমার উচিত হিরোর কথা মতো সংচনের পিছু করা। জং বলে, এসব আমার কাজ নয়, আমি সাসপেন্ড হয়ে আছি। এই বলে সে চলে যায়। আর এসব তাদের নতুন বস মিস্টার মেয়ং দেখতে পায়। জংয়ের সহকারী জানায় জং কিছুদিন আগে সাসপেন্ড হয়েছে, এই জন্যে সে এই কেসের দায়িত্ব নিতে পারবে না। এরপর সংচনকে দেখা যায় ট্রাফিক জ্যামে আটকে আছে। একটা ছেলে একজন বয়স্ক ড্রাইভারের সাথে বাজে ব্যবহার করছিল। এই দেখে সংচন প্রচন্ড রেগে যায়। দেখা যায় ছেলেটাকে মেরে ফেলেছে, আর মেয়েটাকে বলে বড়দের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না, এই কথাটা আমাকে কাগজে লিখে দাও। মেয়েটা জানায় তার কাছে কলম নেই, কারণ সে একজন আর্ট কলেজের স্টুডেন্ট। এই শুনে সংচন বলে, তাহলে তোমাকে বাঁচিয়ে রাখা যাবে না, কারণ তুমি আমার চেহারা আর্ট করে পুলিশকে দেখাবে। এই বলে সে তাকেও মেরে ফেলে। ওইদিকে ডক্টর জংকে হসপিটালে ডেকে বলে তার বাবার অবস্থা ভালো নয়, হয়তো আর বেশি দিন বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। বাবার এই অবস্থা শুনে সে প্রচন্ড ভেঙে পড়ে। তার বাবার সামনে দাঁড়িয়ে বলে, আমার একটাই অনুশোচনা, তোমার এই অবস্থা যে করেছে সেই সংচনকে আমি এখনো ধরতে পারিনি। এরপর জংয়ের নতুন বস মিস্টার মেয়ং তার বাড়িতে আসে। জংকে বলে, এই মেয়েটাকে আজকে সকালে মার্ডার করা হয়েছে। মেয়েটা হচ্ছে কাজুক কনস্ট্রাকশন কোম্পানির চেয়ারম্যানের নাতনি। ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে এই কেসটা সলভ করতে পারলে আমাকে প্রমোশন দেওয়া হবে। ধারণা করা হচ্ছে এই কেসটার সাথেও সংচন জড়িত, আর সংচনের ব্যাপারে সবচেয়ে বেশি তুমিই জানো, তাই আগামীকাল থেকে ডিপার্টমেন্টে জয়েন করবে। ওইদিকে হিরোকে সেই কাজুক কনস্ট্রাকশন কোম্পানি থেকে ডাকা হয়। তারা চায় হিরোর সাহায্যে সংচনকে ধরতে। তখন হিরো একটা আইডিয়া বের করে। সে লিথানকে ফোন করে বলে সংচনের সাথে দেখা করতে। এর ফলে সে খুব সহজেই লিথানকে ট্র্যাক করে সংচনকে ধরতে পারবে। লিথান জিজ্ঞেস করে, সংচনের থেকে তুমি কিভাবে আলাদা হয়ে গেলে? হিরো বলে, প্রথমে তাকে প্রতিবাদী এবং সৎ লোক মনে করেছিলাম, কিন্তু সে যাকে ইচ্ছে তাকেই মেরে ফেলতো। এরপর থেকে ধীরে ধীরে আমরা আলাদা হয়ে যাই, আর এখন তাকে ধরিয়ে দেয়া আমার দায়িত্ব। এই শুনে লিথান রাজি হয় সংচনের সাথে দেখা করতে। সেদিন রাতের বেলা সংচন লিথানকে ফোন করে পাশের এক রেস্টুরেন্টে আসতে বলে, আর দূর থেকে লিথানকে ফলো করছিল হিরো এবং কাজু কনস্ট্রাকশনের লোকজন। তারা লিথানের পিছু করে রেস্টুরেন্টের সামনে চলে আসে। ভেতরে যাওয়ার আগে হিরোকে বাহিরে বেঁধে রেখে যায়। ওইদিকে সংচন লিথানকে জিজ্ঞেস করে, তোমার কি সত্যি সুপার পাওয়ার আছে? কাউকে দেখলেই বুঝে যাও সে অপরাধী কিনা। তোমার উচিত ওই মুটুকে বাদ দিয়ে আমার সাথে কাজ করা, কারণ আমি মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই যে কাকে মারতে হবে আর কাকে ছাড়তে হবে। তাই আমার এই অফারটা বিবেচনা করে জানাবে। এই বলে সে যখন চলে যাচ্ছিল তখন লিথান ছুরি নিয়ে পেছন থেকে মারতে যায়, কিন্তু সে তাকে ধরে ফেলে। লিথান বলে, আমি শুধু আমার বইটা ফেরত চাই। তখন কাজু কনস্ট্রাকশনের লোকজন চলে আসে। এই সুযোগে লিথান পালিয়ে যায়। বাহিরে এসে দেখে হিরোকে বেঁধে রেখেছে। তার বাঁধন খুলে দিয়ে জিজ্ঞেস করে, তাকে বইটা দিয়ে দিলে কেন? হিরো বলে, বইটা সে ছিনিয়ে নিয়েছে। অপরদিকে রেস্টুরেন্টের ভিতরে সংচন একাই সবার সাথে ফাইট করে যাচ্ছিল। সবাইকে মেরে তাদের লিডারকে ধরে জিজ্ঞেস করে, তোমাদেরকে এখানে কে পাঠিয়েছে? সে বলে, আর্ট কলেজের যে মেয়েটাকে মার্ডার করেছিলেন সেই মেয়েটা হচ্ছে আমাদের কোম্পানির চেয়ারম্যানের নাতনি। সংচন জিজ্ঞেস করে, তোমাদের চেয়ারম্যান কোথায়? তার সাথে আমার কিছু হিসাব নিকাশ আছে। সে কিছুদিন পরপর ফ্যাক্টরির শ্রমিকদের ছাঁটাই করে দেয়। এরপর কম বেতনের নতুন শ্রমিকদের নিয়োগ করে। এছাড়াও জমি দখল আর মার্ডারের অপরাধে সে জেলে ছিল। টাকা দিয়ে জেল থেকে ছুটে এসেছে। সে বলে, চেয়ারম্যান কোথায় আছে তা ম্যানেজার বলতে পারবে। এরপর ইয়ং জংকে বলে, আপনার পুলিশ হওয়ার গল্পটা আমি জানতে চাই। জং বলে, আমার বাবাও একজন ডিটেকটিভ অফিসার ছিল। ছোটবেলায় বিভিন্ন জিনিসপত্র নিয়ে মাঝে মধ্যেই থানায় যেতে হতো। সে কখনোই আমার সাথে হাসি মুখে কথা বলেনি, কোনো না কোনো বিষয় নিয়ে সব সময় বাজে ব্যবহার করত। এরপর থেকে তার সাথে কথা বলা বন্ধ করে দেই। আসলে যে তোমার বিরক্তির কারণ হবে তার সাথে কথা বলা বন্ধ করে দিবে, দেখবে সবকিছু নিজে থেকেই ঠিক হয়ে যাবে। এরপর অফিসে ফিরে সংচনকে শনাক্ত করার জন্য বিভিন্ন সিসিটিভি
সিসিটিভি ক্যামেরা চেক করা হয় আর সেই রেস্টুরেন্টের ক্যামেরাতে দেখতে পায় হিরো, লিথান সহ আরো লোকজন সেই রেস্টুরেন্টে ঢুকেছিল। তারা বুঝে যায় সংচনও এখানে এসেছিল, তাই সেই এলাকায় কয়েকজন অফিসার পাঠিয়ে দেয়। তারা এলাকার লোকজনকে সংচনের ছবি দেখিয়ে তার খোঁজ খবর নেয়। দেখা যায় সংচন দূরের এক বিল্ডিং এ দাঁড়িয়ে পুলিশের উপর নজরদারি করছিল। এরপর পুলিশ সংচনের হোটেলের সন্ধান পেয়ে সেখানে চলে আসে। সেই রুমে অনেকগুলো নোট বা চিরকুট দেখতে পায়, যাতে লেখা ছিল আমরা অপরাধী, তাই আমাদের মৃত্যু হওয়া উচিত। আসলে মার্ডারের আগে অপরাধীদের দিয়ে সংচন একটা ক্ষমা প্রার্থনার আবেদন লিখিয়ে রাখত। ওইদিকে হিরো লিথানকে নিয়ে ফিলিপিন পালিয়ে যাওয়ার প্ল্যান করে আর এক মহিলার আইডি কার্ড ব্যবহার করে নতুন দুটো সিম কার্ড নিয়ে নেয়। যাওয়ার আগে লিথান শেষবারের মতো তার মায়ের সাথে দেখা করতে আসে, কিন্তু তাদের বাড়ির সামনে তার নিখোঁজ হওয়ার পোস্টার লাগানো ছিল। এই দেখে সে চলে যায়। অপরদিকে সংচন সেই ম্যানেজারকে ধরতে আসে, তাকে মারধর করে চেয়ারম্যানের ঠিকানা নিয়ে নেয়। আর ওইদিকে জং সবাইকে বলে চেয়ারম্যান কোথায় আছে তার ঠিকানা এক্ষুনি বের করতে হবে। চেয়ারম্যান হলো সংচনের পরবর্তী টার্গেট। এই বলে জং তার অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে। দেখা যায় জংয়ের অনুমান একদম সঠিক। সংচন চেয়ারম্যানের ঠিকানায় চলে আসে। তার অ্যাসিস্ট্যান্টকে বলে সিকিউরিটি গার্ডদের বলো চেয়ারম্যান 1 ঘন্টা ধরে মিটিংয়ে থাকবে, কেউ যেন ডিস্টার্ব না করে। এরপর সে মেয়েটাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখে আর চেয়ারম্যানকে বলে আপনি হলেন একজন দুর্নীতিবাজ এবং অসৎ লোক, আপনার বেঁচে থাকার অধিকার নেই, কিন্তু তার আগে আপনাকে একটা ক্ষমা প্রার্থনার আবেদন লিখতে হবে। তখন বাহিরে কারো শব্দ পেয়ে সে চেয়ারম্যানের ঘাড়ে ধারালো অস্ত্র ঢুকিয়ে দেয়। ঠিক তখনই জং সেখানে চলে আসে। সংচন বলে তোমাদের একটু দেরি হয়ে গেল, অস্ত্রটা ঘাড়ে ঢুকে গিয়েছে, বের করে দিলেই এর খেল খতম হয়ে যাবে। তখন জং একটা ফাঁকা ফায়ার করে আর বলে একে ছেড়ে না দিলে পরের গুলিটা তোমার বুকে গিয়ে লাগবে। তখন সংচন তাকে চিনতে পারে, বলে আরে তুমি তো আমাদের ক্যাপ্টেনের সেই ছোট্ট ছেলেটা। দেখা যায় একদিন থানায় জংয়ের সাথে সংচনের দেখা হয়েছিল। সংচন জিজ্ঞেস করে তোমার মা কেমন আছে। সেদিন বাড়ি ফিরতেই বুঝতে পারে তার মায়ের সাথে তার বাবার কোনো সহকর্মীর সম্পর্ক আছে। দৃশ্য বর্তমানে চলে আসে। সংচন বলে তোমার বাবাকে মেরে কোমায় পাঠিয়ে দিয়েছিলাম, তার প্রতিশোধ নিতে এসেছো। তখন বাকি অফিসাররাও চলে আসে। তাদের দেখে সে তার অস্ত্রটা বের করে ফেলে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চেয়ারম্যান মারা যায় আর সংচনকে অ্যারেস্ট করা হয়। তারপর হিরো তার ছোটবেলার গল্প শোনায় লিথানকে। হিরো বলে একদিন ঘুম থেকে উঠে দেখি আমার মা বাবা দুজনেই মারা গিয়েছে। পুলিশ জানায় রাতের বেলা ঘরে ডাকাত এসেছিল, কোনো তথ্য প্রমাণ না পাওয়াতে সেই ডাকাতগুলোকে অ্যারেস্ট করতে পারেনি। তাই আমি ক্রাইম এবং ইনভেস্টিগেশন নিয়ে পড়াশোনা শুরু করি। সিদ্ধান্ত নেই সমাজের অমীমাংসিত ঘটনাগুলো নিজেই সমাধান করব, কিন্তু এর জন্য রিসার্চের পাশাপাশি শক্তিরও প্রয়োজন আছে, যেটা আমার ছিল না। তাই প্ল্যান করি রিসার্চ আমি করব, কিন্তু শক্তি ব্যবহার করব অন্য কারো। প্রথমে সংচনের সাহায্য নেই, বুঝতে পারি আমি ভুল মানুষের কাছে চলে গিয়েছিলাম। এরপর একদিন জানতে পারি আমার বাবা মায়ের খুনি কিমের বিষয়ে, কিন্তু তাকে ধরার আগেই তুমি তাকে শেষ করে দিয়েছিলে। এরপর তোমাকে নিয়ে রিসার্চ শুরু করি। বুঝতে পারি তোমার এক বিশেষ ক্ষমতা রয়েছে আর তুমি হচ্ছ আমার পরিকল্পনার সঠিক ব্যক্তি। ওইদিকে সংচনকে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। সে অফিসারদের বলে হ্যান্ডকাপগুলো খুবই টাইট করে লাগানো হয়েছে। এই বলে তার ক্ষত হাতটা দেখায়। এই দেখে অফিসাররা যখন তার হ্যান্ডকাপ লুজ করতে যাবে তখনই সে মারপিট শুরু করে। এক পর্যায়ে গাড়িটা উল্টে গেলে সে বের হয়ে পালিয়ে যায়। ওইদিকে জংয়ের বস মেয়ংকে ডিপার্টমেন্ট থেকে প্রেসার দেওয়া হয়, যেভাবেই হোক সংচনকে থামাতে হবে, নয়তো সে একটার পর একটা মার্ডার করেই যাবে। পরদিন হিরো আর লিথান এক লোকাল রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করছিল। তখন নিউজে বলা হয় সংচন পুলিশের গাড়ি থেকে পালিয়ে গিয়েছে। লিথান এবং হিরো নামের তার আরো দুজন সহযোগী রয়েছে। এই তিনজন হলো মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। এই নিউজ সব জায়গায় ছড়িয়ে পড়ে। লিথানের বন্ধু, বোন এবং তার মাও এই নিউজটা দেখতে পায়। এরপর হিরো তার সেই ডেন্টিস্ট বন্ধুর কাছে চলে আসে, যার কাছ থেকে সে দাঁতের চিকিৎসা করিয়েছিল। এই ডক্টরের একটা ইলিগেল এজেন্সি আছে, যার কাজ হলো অবৈধ পথে মানুষদেরকে অন্য দেশে পাঠানো। হিরো তাকে বলে আমাদেরকে ফিলিপিন পৌঁছে দিতে হবে। এরপর ডক্টরের লোকজন তাদেরকে বোঝায় সমুদ্র পথে গেলে পুলিশের ঝামেলা হবে না আর খরচও অনেক কম হবে। অপরদিকে সংচনকে দেখা যায় তার মোবাইল ফোনটা একটা গাড়িতে রেখে দেয়, কারণ সে বুঝতে পেরেছিল পুলিশ তার মোবাইল ফোন ট্র্যাক করবে। আর ঠিক তেমনটাই হয়। পুলিশ সেই গাড়ির পিছু করে, গাড়িটাকে থামিয়ে চেকিং শুরু করে। তার ফোনটা সেই গাড়িতে খুঁজে পায়। ওইদিকে সে এক দোকান থেকে কাপড় চুরি করে আর চলে আসে হিরোর বন্ধু ডেন্টিস্টের কাছে। হিরোকে ফোন করে বলে এক্ষুনি সেই আগের পুরনো ফ্যাক্টরিতে চলে এসো। লিথান হিরোকে জিজ্ঞেস করে যে কে ফোন করেছিল। এর উত্তরে হিরো তাকে কিছুই বলে না। এরপর তারা এক বাস টার্মিনালে আসে। হিরো বলে তুমি মাইক্রোবাসে করে জাহাজের কাছে চলে যাও, আমি বাস দিয়ে যাব। দুজন একসাথে গেলে প্রবলেম হতে পারে। এই বলে সে বাসের টিকিট কিনতে চলে যায়। হিরোর মোবাইল ফোনটা গাড়িতে ছিল। এই সুযোগে লিথান দুজনের মোবাইল ফোন থেকে লোকেশন শেয়ার চালু করে দেয়। এরপর লিথান মাইক্রোবাসে উঠে পড়ে আর হিরো ওঠে পাবলিক বাসে। লিথান সমুদ্র বন্দরে চলে আসে। তার জন্য ডুপ্লিকেট পাসপোর্ট নিয়ে আসা হয় আর বলে আজকে রাতে তোমাদের যাত্রা শুরু হবে। এরপর অনেকক্ষণ কেটে গেলেও হিরো আসছিল না। সে তার ব্যাগে হিরোর লেখা একটা চিঠি দেখতে পায়। লেখা ছিল আমার হয়তো তোমার সাথে যাওয়া হবে না। চিঠিটা দেখে সে বেরিয়ে
বেরিয়ে পড়ে হিরোর উদ্দেশ্যে। ওইদিকে হিরো সরাসরি জংয়ের কাছে চলে আসে, তাকে বলে সংচন কোথায় আছে তা আমি জানি। অপরদিকে সংচন আসে জংয়ের বাবার কাছে। তার কিছুক্ষণ পর হসপিটাল থেকে জংকে ফোন করে বলা হয় একজন তার বাবাকে মেরে ফেলেছে। এই শুনে জং আর হিরো হসপিটালের দিকে ছুটে যায়। সেখানে ইন্সপেক্টর কিহুন তাকে সান্ত্বনা জানায়, বলে তোমার বাবার শেষকৃত্যের সকল ব্যবস্থা করা হয়েছে। কিন্তু জং তার কোনো উত্তর না দিয়ে দৌড়ে বেরিয়ে যায়। কিহুন তার এক সহকর্মীর কাছে জানতে পারে জংকে অর্ডার করা হয়েছিল তার পিস্তলটা জমা দেওয়ার জন্য, কিন্তু সে এখনো জমা দেয়নি। পিস্তলটা জংয়ের গাড়িতেই ছিল। সে হিরোকে বলে আমাকে সংচনের কাছে নিয়ে চলো। এই বলে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। হিরো বলে সংচনকে আমি চিনতে ভুল করেছিলাম, সে অনেক নিরপরাধ মানুষকে হত্যা করেছে, কিন্তু লিথান সম্পূর্ণ আলাদা, সে আমার প্ল্যান অনুযায়ী মার্ডারগুলো করেছে। এই শুনে জং তাকে গাড়ি থেকে বের করে মারধর করে আর বলে আইন হাতে তুলে নেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? হিরো বলে আপনি এখন সংচনকে মারতে চাইছেন, তাকে অ্যারেস্ট করতে পারেন, কিন্তু খুন করার অধিকার আপনার নেই। আমি কথা দিচ্ছি সংচনকে শেষ করার পর সমস্ত অভিযোগ আমি নিজে স্বীকার করব, কিন্তু লিথানকে যেতে দিতে হবে। তার এই শর্তে জং রাজি হয়। এরপর হিরো একা ওই ফ্যাক্টরিতে ঢোকে। তার আগেই সংচন চলে এসেছিল। হিরো বলে এই সবকিছু এখানেই শেষ করুন। সংচন বলে আমি লিথানকে চাই, তাকে কিছু জিজ্ঞেস করার আছে। তখন জং সেই ফ্যাক্টরিতে ঢোকে। সংচন বলে বাবার প্রতিশোধ নিতে চলে এসেছো, তোমার বাবা খুব কষ্টে ছিল, আমি তাকে মুক্ত করে দিয়েছি, তোমার উচিত আমাকে ধন্যবাদ জানানো। এই শুনে জং তাকে গুলি করতে নেয়। তখনই লিথান সেখানে চলে আসে আর বলে এই খেলার সমাপ্তি ঘটাতে এসেছি। এই শুনে সংচন লিথানের উপর গুলি চালায় আর জং গুলি করে সংচনকে। এই সুযোগে লিথান পেছন থেকে এসে সংচনের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। সংচন তাকে গুলি করতে যাবে, তখন হিরো এসে তার পিস্তলটা ধরে ফেলে। লিথান আর হিরো মিলে সংচনের পিস্তলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন ট্রিগারে চাপ লেগে হিরো গুলিবিদ্ধ হয় আর সেখানেই মারা যায়। লিথান বলে তুমি বলেছিলে বাকি জীবনটা আমরা একসাথে কাটাবো, তাহলে কেন এখানে আসলে? এই বলে লিথান কান্নায় ভেঙে পড়ে। সংচন লিথানকে বলে প্রথমে জুন নামের সেই অন্ধ মেয়েটার মার্ডারের খবর শুনেছিলাম, এরপর আমার লিস্টে আরো কিছু অপরাধীকে আমার আগেই শেষ করে দিয়েছিলে। হিরোর কম্পিউটারে তোমার পরিচয় জানতে পারি, তোমার সাথে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু তুমি পালিয়ে গেলে। আমার কাছে তুমি ছিলে একজন হিরোর মতো, চেয়েছিলাম দুজনে একসাথে অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাব, কিন্তু তুমি আমাকে মারতে চাইলে। তোমার কাছে শুধু একটা প্রশ্নের জবাব চাই, তা হলো তোমার কাছে কি সত্যি সুপার পাওয়ার আছে? জং বলে মরার আগে এসব জেনে কোনো লাভ হবে না। সংচন বলে তোমার মায়ের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, তার সাথে সম্পর্ক ছিল তোমার সাসপেন্ড হয়ে যাওয়া সেই বস মিস্টার গুয়াংসুয়ের, যে ছিল তোমার বাবার ঘনিষ্ঠ বন্ধু। কারো সংসার ভাঙার ইচ্ছে আমার কখনোই ছিল না। এখানে গল্পটি সংচনের অতীতে চলে আসে। সে তখন পুলিশ ডিপার্টমেন্টে একজন জুনিয়র ডিটেকটিভ হিসেবে ছিল। সে ছিল খুবই পরিশ্রমী এবং ভালো মনের একজন মানুষ। একদিন এক ক্রাইম স্পটে সবার জন্য জুস নিয়ে আসে। সবাই তাকে ধন্যবাদ জানালেও জংয়ের বাবা মিস্টার চাং তার সাথে খুবই বাজে ব্যবহার করে। ডিপার্টমেন্টের সবাই পাশের এক রেস্টুরেন্টে খাবার খেত। মহিলাটি কোরিয়া ছেড়ে চায়নায় চলে যাবে। সংচন মিস্টার চানকে বলে অফিসের সবার কাছ থেকে টাকা উঠিয়েছি মহিলাটিকে দেওয়ার জন্য, আপনাকেও কিছু দিতে হবে। তখন চাং তাকে একটা প্যাকেট দেয় আর বলে এটা তাকে দিও। সে টাকার পাশাপাশি তাকে সেই ব্যাগটা দেয় আর বলে মিস্টার চাং এটা আপনাকে দিয়েছে। মহিলাটি বলে মিস্টার চাং এই বিষয়ে আমাকে বলেছে, এই ব্যাগটা তার এক চায়নার বন্ধুকে পৌঁছে দিতে হবে। এরপর দিন সে দেখতে পায় চায়নার এয়ারপোর্টে সেই মহিলাকে মাদক দ্রব্য সহ আটক করা হয়েছে, অর্থাৎ মিস্টার চাং এর দেয়া সেই ব্যাগটায় মাদক দ্রব্য ছিল। এই বিষয়ে সে মিস্টার চাংকে জিজ্ঞেস করে। এতে মিস্টার চাং রেগে গিয়ে তাকে প্রচুর মারধর করে আর তার বাবা মা তুলে গালি দিচ্ছিল। বাবা মায়ের অপমান সহ্য করতে না পেরে সে তার লাঠিটা ধরে ফেলে আর তার মাথায় সজোরে আঘাত করে। এর ফলেই জংয়ের বাবা জ্ঞান হারিয়ে কোমায় চলে যায়। এরপর দিন জং নিউজ পেপারে দেখতে পায় ড্রাগস নিয়ে ধরা পড়া সেই মহিলাটি সুইসাইড করেছে আর সংজন তার বাবাকে আহত করে পালিয়ে গিয়েছে। এখানে গল্প বর্তমানে চলে আসে। জং তাকে মারতে যাবে, কিন্তু লিথান এসে বলে এই কাজ আপনার নয়। আর ওইদিকে সংচন পেট থেকে ছুরি বের করে তাদেরকে আক্রমণ করতে যাবে, কিন্তু তার আগেই জং তাকে গুলি করে মেরে ফেলে। এরপর লিথান জংয়ের পিস্তল নিজের মাথায় ঠেকিয়ে বলে আমি একটা স্বাভাবিক জীবন চেয়েছিলাম, এই সবকিছু আমার কাছে অসহ্য হয়ে পড়েছে। এই বলে ট্রিগার চাপে, কিন্তু পিস্তলে বুলেট ছিল না। জং বলে তুমি অনেকগুলো মার্ডার করলেও আমাদের কাছে কোনো তথ্য প্রমাণ নেই যা দিয়ে তোমাকে অ্যারেস্ট করতে পারবো, যাও তোমাকে ছেড়ে দিলাম। আর হিরো এটাই চেয়েছিল। এই বলে সে চলে যায়। এরপর সেই ফ্যাক্টরিতে আগুন লাগে। লিথান হিরোকে বের করার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর সেও বেরিয়ে আসে ওই ফ্যাক্টরি থেকে। সেই রাতে তার মা গির্জায় প্রার্থনা করে বাড়ি ফিরছিল। দেখতে পায় তার রাস্তার সমস্ত বরফ কেউ একজন পরিষ্কার করে রেখেছে। বাড়ি এসে তার হাজব্যান্ডকে প্রশ্ন করলে সে জানায় বরফ সে পরিষ্কার করেনি। সে বুঝতে পারে তার ছেলে লিথান এসেছিল।
এরপর জং ইয়ংকে দেখতে আসে। ইয়ং বলে ভাগ্য ভালো, 4 তলা থেকে পড়েও মারা যায়নি, সুস্থ হয়ে এখানকার নার্সকে প্রপোজ করব। জং বলে আমি এত বছর সংচনকে খুঁজে বেরিয়েছি, সেই মিশন এখন কমপ্লিট, পুলিশের চাকরি ছেড়ে দিয়ে অন্য কিছু করব। এরপর জং তার চাকরি ছেড়ে দেয়। তার পোস্টে ইন্সপেক্টর মায়াকে দেখা যায়। সে বলে এই হিরো গত 5 বছরে 32 জনকে হত্যা করিয়েছে। হিরোর ঘর থেকে বিভিন্ন অস্ত্র সামগ্রী উদ্ধার করা হয়েছে। সংচনের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলেও লিথানের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। তবে একটা কেসে অপরাধীর ফেলে যাওয়া ফল থেকে দাঁতের গঠন শনাক্ত করা হয়, সেই ফলটা খেয়েছিল হিরো। আমরা দেখতে পাই হিরো লিথানের ফেলে যাওয়া ফলটার ছবি নিয়ে তার ডেন্টিস্ট বন্ধুর কাছে চলে আসে আর সার্জারি করে দাঁতের গঠন চেঞ্জ করে লিথানের মতো করে ফেলে। এর ফলে লিথানের বিরুদ্ধে পাওয়া একমাত্র প্রমাণটাও মিথ্যে হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি লিথান ফিলিপিন চলে এসেছে। সেখানের সমুদ্র বন্দরে মাছ বহন করার কাজ করছে। আগের চেয়ে এখন সে বেশ ভালোই আছে। সে কেউ একজনকে চিঠি লিখে জানায়, ভেবেছিলাম স্বাভাবিকভাবেই জীবনযাপন করব, কিন্তু ঈশ্বর হয়তো তা চায় না। এরপর কয়েক মাস কেটে যায়। জং তার কুকুর নিয়ে পার্কে ঘুরতে আসে। তার বাবলগাম শেষ হয়ে যাওয়ায় একটা দোকানে আসে বাবলগাম কিনতে। তখন টিভিতে শুনতে পায় কয়েকদিন আগে হয়ে যাওয়া সেই হত্যাকাণ্ডের অপরাধীর কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। আর জানা গিয়েছে মার্ডার হওয়া লোকটা ছিল একজন খুনি। পুলিশ তাকে কয়েক বছর ধরে খুঁজে বেড়াচ্ছিল। ওইদিকে দেখা যায় লিথান কোরিয়াতে ফিরে এসেছে। রাস্তায় হাঁটার সময় একটা লোকের সাথে তার ধাক্কা লাগে আর সাথে সাথেই তার ঘাড়ে প্রচন্ড ব্যথা শুরু হয়। অর্থাৎ নিউজে দেখানো সেই খুনটা লিথানই করেছিল। ধারণা করা হচ্ছে কিলার প্যারাডক্স নামের এই অসাধারণ সিরিজটির আরও একটা সিজন আগামী বছর রিলিজ করা হবে, নয়তো এই রহস্যময় গল্পটা রহস্যই থেকে যাবে।